এবার প্রথমে বয়েলিং টেম্পারেচার বা বয়েলিং পয়েন্ট কাকে বলবো? এই বয়েলিং পয়েন্টটা হচ্ছে, ধরো কোনো একটা লিকুইড, ওই লিকুইডকে টেম্পারেচার দিলে যখন তাপ দেওয়া মানে তাপ প্রয়োগ করা হবে, তাপ প্রয়োগ করলে তখন কি হবে, ওই তরলের একটা বাষ্পচাপ তৈরি হবে। যখন তরলের বাষ্পচাপ এবং বহিস্থচাপ, বহিস্থচাপ বলতে এখানে বায়ুমণ্ডলীয় চাপকে বোঝানো হচ্ছে, এই দুটো সমান হয়ে যাবে, তাহলে এক কি হলো, তরলের বাষ্পচাপ, বাষ্পচাপ আর আরেকটা কি, বহিস্থচাপ বা বায়ুমণ্ডলীয় চাপ, যেটাকে সাধারণত বায়ুমণ্ডলীয় ধরা হয়, বায়ুমণ্ডলীয় চাপ বা বহিস্থ চাপ, এই দুই সমান হয়ে যাবে। তখন কি হবে, ওই তরল ফুটতে শুরু করবে। আর ওই টেম্পারেচারে, যে টেম্পারেচারে এই ফুটা শুরু হয়, বয়েল করা শুরু হয়, ওটা কি বলা হয়, কি তার বয়েলিং টেম্পারেচার বা বয়েলিং পয়েন্ট। এবার এখানে কথাটা দেখো, দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়ন। তাহলে এটা যেটা বললাম কোনো একটা সলভেন্টের ক্ষেত্রে, তাহলে ওই সলভেন্টের সঙ্গে অর্থাৎ দ্রাবকের সঙ্গে যখন দ্রাব্য যোগ করব, তখন কি হবে, এটা সলিউশন তৈরি হয়ে যাবে। তাহলে পিওর সলভেন্ট যখন করেছিলাম এই জিনিসটা বলা হলো, যখন সলিউশন করব অর্থাৎ সলিউট যোগ করব, তখন ওই যে সলিউশনে দেখা যায় যে টেম্পারেচারে ওই সলভেন্টটা বয়েলিং পয়েন্ট পাওয়া গিয়েছিল, যে টেম্পারেচারে, সেই টেম্পারেচারটা কি হবে, এখন অনেকটা বেড়ে যাবে, কিছুটা চেঞ্জ হবে। আগের সেই টেম্পারেচার থাকবে না, কিছুটা বেশি টেম্পারেচার শো করবে বয়েলিং পয়েন্ট সলিউশনের ক্ষেত্রে। এই যে সলিউশনের ক্ষেত্রে গিয়ে টেম্পারেচার যে ইনক্রিজ করলো বা বয়েলিং পয়েন্টটা বাড়লো, তাহলে এই ডিফারেন্সটা অর্থাৎ পিওর সলভেন্টের ক্ষেত্রে টেম্পারেচারটা ধরো টিএফ, আর সলিউশন যখন হবে সেটা ধরলাম টিএফ প্রাইম। এটা এই সলভেন্টের বয়েলিং পয়েন্ট দ্রাবকের, আর এটা হচ্ছে সলিউশনের বয়েলিং পয়েন্ট। এবার এর ডিফারেন্স ডেল টিএফ, এই ডেল টিএফ কে বলা হয় কি, স্ফুটনাঙ্কের উন্নয়ন, দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন, ডেল টিএফ। এই যে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়নকে বলে ডেল টিএফ দিয়ে লেখা হলো। এই ডেল টিএফ কি হবে, টিএফ প্রাইম মাইনাস টিএফ, তাহলে সলিউশনের স্ফুটনাঙ্ক মাইনাস সলভেন্টের স্ফুটনাঙ্ক বা দ্রাবকের স্ফুটনাঙ্ককে পার্থক্য করলে যেটা পাবো তাকে বলা হয় স্ফুটনাঙ্কের উন্নয়ন দ্রবণের ক্ষেত্রে। এবার এই স্ফুটনাঙ্কের উন্নয়নটা কেন হয়, মানে এই যে টেম্পারেচার যে বললাম যে বেড়ে যাচ্ছে, স্ফুটনাঙ্ক বেড়ে যাচ্ছে, এটা কেন হয়? এটা কেন হয় দেখো, পিওর সলভেন্ট যখন থাকবে তখন কি হচ্ছে, ধরো কোনো একটা পাত্রে ধরো ওই সলভেন্টটা রাখা আছে, সলভেন্ট এখানে রাখা আছে, তাহলে একে টেম্পারেচার যখন তাপ দেওয়া হচ্ছে, তাহলে সার্টেন একটা টেম্পারেচারে দেখা যাবে এই বহিস্থ চাপ মানে বায়ুমণ্ডলীয় চাপ আর এর বাষ্প চাপ সমান হবে। কিন্তু যখন এটা সলভেন্ট প্লাস সলিউট হয়ে যাবে, অর্থাৎ এর সলিউশন তৈরি হয়ে গেল, এটা তখন যখন সলিউশন হয়ে যাবে, তাহলে এই পুরো অংশটা জুড়ে তো আর তো সলভেন্ট নেই, তখন কি আছে, সলিউট পার্টিকেল আছে। এখানে সলিউট পার্টিকেলটা কিছুটা অংশ জুড়ে থাকার জন্য যখন টেম্পারেচার প্রয়োগ করবো, তাহলে ওই পার্টিকুলার টেম্পারেচারে যে পরিমাণ সলভেন্ট থেকে দ্রাবক থেকে বাষ্প তৈরি হওয়া কেবলমাত্র পিওর দ্রাবকের ক্ষেত্রে হয়েছিল। এবার এই ক্ষেত্রে কি হবে, যেহেতু এখানে কিছুটা অংশ তো সলভেন্ট এসে যাওয়ার ফলে উপরিতল অংশে বা এর ভেতরে সলভেন্টের পরিমাণটা কিছুটা কমে যাবে সলিউট আসার ফলে, ফলে বাষ্পচাপ ওই তাপমাত্রাতে কি হবে, কম হবে, কারণ কম পরিমাণে সলভেন্টের অণু বাষ্পীভূত হচ্ছে, বাষ্প তৈরি করছে, মানে বাষ্প দ্বারা চাপ তৈরি করবে। তাহলে আরো বেশি করে যদি টেম্পারেচার বাড়ানো হয়, তাহলে বেশি টেম্পারেচারে গেলে, আরেকটু বেশি টেম্পারেচারে গেলে ঠিক আগের সংখ্যক সলভেন্ট মলিকুল বাষ্পচাপ তৈরি করবে, কারণ আগের থেকে তো এখন সলভেন্ট মলিকুল কিছু সংখ্যক কম জায়গা জুড়ে উপরিতলেও থাকবে। এই কারণের জন্য কি হয়, এর ক্ষেত্রে টেম্পারেচার কি হয়, আরেকটু বেশি দরকার হয়, বেশি দিলে তবেই ওটা কি হবে, বহিস্থ চাপ আর তোমার হচ্ছে এই দ্রবণ থেকে যে বাষ্পচাপ তৈরি হবে সেই চাপটা কি হবে, সমান হবে। এই জন্য কি হয়, কোনো দ্রবণের ক্ষেত্রে তার স্ফুটনাঙ্ক তার পিওর সলভেন্ট অপেক্ষা বেশি হবে। এবার এটাকে গ্রাফে যদি টানা হয়, গ্রাফটা কি হবে দেখো, গ্রাফটা এই বরাবর বাষ্পচাপ
আর এই বরাবর টেম্পারেচার মানে তাপমাত্রা যদি ধরা হয়, এইটা ধরো কোনো একটা সলভেন্টের ক্ষেত্রে, আর এইটা হচ্ছে সলিউশনের ক্ষেত্রে, তাহলে এটা হচ্ছে সলভেন্ট বা দ্রাবক, আর এটা হচ্ছে দ্রবণ সলিউশনের ক্ষেত্রে। এবার ধরে নিচ্ছি এইটা হচ্ছে বহিস্থ চাপ, এই বিন্দুটাকে শো করছে, এটা P0। তাহলে P0টা কোন জায়গাটায় হবে? এই গ্রাফ অনুযায়ী যখন সলভেন্ট থাকবে, পিও দ্রাবক থাকবে এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টেই হচ্ছে কি, তাহলে তার TF, কারণ বহিস্থ চাপ আর এর বাষ্প চাপ, সলভেন্টের বাষ্প চাপ যখন সমান হবে তখনই তো তার স্ফুটনাঙ্ক আসছে। তাহলে এইটাকে TF দিয়ে লিখলাম। যখন সলিউশন হয়ে গেল, তাহলে সলিউশন হয়ে গেলে, সলিউশন হলে দেখো যখন সলিউশন হবে তখন ওই পার্টিকুলার টেম্পারেচারে, চাপটা কোথায় হচ্ছে? পার্টিকুলার টেম্পারেচারে যে চাপ তৈরি হচ্ছে, বাষ্প চাপ, সেটা হচ্ছে কি এইটা। তার মানে আমাকে বহিস্থ চাপ অবধি নিয়ে যেতে হবে, এই জায়গায় তাহলে হবে না, দরকার এই জায়গায়। তাহলে এই পয়েন্টটাকে আবার একটু বাড়ালে দেখো, তাহলে এটা কোন জায়গায় ছেদ করলো? এখানটায়। তাহলে এই যে অংশটা পেলাম, মানে এই টেম্পারেচারটা যেটা, এটাই হবে TF প্রাইম, অর্থাৎ সলিউশনের ক্ষেত্রে তার বয়লিং পয়েন্ট। তাহলে ডিফারেন্সটা কি হলো? ডেল TF সমান কি হবে? TF প্রাইম, এই TF প্রাইম মাইনাস TF। তাহলে এটাই হলো কি, কোন একটা সলিউশনের ক্ষেত্রে তার স্ফুটনাঙ্কের উন্নয়ন ডেল TF। তাহলে আরেকবার একটু দেখো গ্রাফে, প্রথমে সলভেন্ট করলাম, তারপরে সলিউশন করলাম। সলভেন্টের এটা হচ্ছে বহিস্থ চাপ, এই চাপটা যে জায়গাটায় হচ্ছে সেই করসপন্ডিং টেম্পারেচারটা হচ্ছে তার বয়লিং পয়েন্ট। কিন্তু ওই পার্টিকুলার টেম্পারেচারে, এই টেম্পারেচার সলিউশনটাকে যদি ধরি দেখো, তখন কি হচ্ছে, এই যে চাপটা এই জায়গায় হচ্ছে, তাহলে এটা তো আর বহিস্থ চাপকে নির্দেশ করছে না, বহিস্থ চাপ আরো উপরে আছে। তাহলে ওই চাপে আনতে গেলে আমাকে তাহলে কি করতে হবে? সলিউশনের ক্ষেত্রে এই ডট ডট লাইনটাকে দেখো এরকম ভাবে বাড়িয়ে এই জায়গায় যদি আনি, তাহলে এই পয়েন্টে গিয়ে তাহলে এর সঙ্গে যে করসপন্ডিং TF পাবো, অর্থাৎ TF প্রাইমটা যেটা পাচ্ছি সেটাই হচ্ছে সলিউশনের বয়লিং পয়েন্ট। তাহলে এই যে গ্রাফে দেখা যাচ্ছে এই পয়েন্টটা, এই টেম্পারেচারটা অনেক বেশি আগের তুলনায়, তাহলে স্ফুটনাঙ্কের কি হচ্ছে? উন্নয়ন হচ্ছে, বা এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। এটা হলো এলিভেশন অফ বয়লিং পয়েন্ট কাকে বলে, আর হচ্ছে গ্রাফটা। এবার এই সংক্রান্ত কিছু সূত্র আছে। কি সূত্র? এক হচ্ছে, দুটো সূত্র আছে। এই সূত্রটাকে রাউল্টের সূত্র বলে, রাউল্টের সূত্র। এই সূত্রতে কি বলা আছে? দুটো সূত্র, ল 1 এ বলা আছে কোন সলিউশনের ক্ষেত্রে, এবার এখানে সলিউশনটা কিরকম হবে দেখো, এখানে সলিউশন ঠিক আগের মতো, অর্থাৎ সেই ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট হয়েছিল, মানে ফ্রিজিং পয়েন্টে যে অবনমন হয়েছিল ঠিক সেই রকমই, যে এক্ষেত্রে সলিউশনে সলভেন্টে যে সলিউটটা যোগ করব, সেই সলিউটটা কি হবে? অনুদ্বায়ী, মানে উড়ে যাবে না, অতড়িৎ বিশ্লেষ্য, অসংযোজিত। এইরকম কোনো কঠিন দ্রাবের ক্ষেত্রে যদি ওইরকম সলিউশন তৈরি করা হয়, সেই রকম সলিউশনে স্ফুটনাঙ্কের উন্নয়ন ডেল TF, এটা কি হবে? তার মোলারিটি, স্মল m দিয়ে লেখা হলো মোলারিটির প্রপোর্শন, সমানুপাতিক। আর ডেল TF সমান কি হবে? একটা কনস্ট্যান্ট k এলো ইনটু m, এটাকে বলা হচ্ছে মোলারিটি। আর এটা হচ্ছে এই রিলেশন অফ বয়লিং পয়েন্ট অফ k ইনটু m। এবার এই যে কনস্ট্যান্টটাকে, যেহেতু এটা বয়লিং পয়েন্টের জন্য এটা k সাফিক্সের b, kb বলা হয়। এবার এটা ল 1, ল 2 তে কি বলা হয়েছে? ল 2 তে বলা হয়েছে, ধরো সলভেন্ট, এখানেও যতটা পরিমাণ সলভেন্ট নিলাম, ওই একই সলভেন্ট আরেকটাতে একই পরিমাণ নিলাম, কিন্তু এখানে x আর এখানে y সলিউট নিলাম। x একটা এক ধরনের সলিউট, আর একটা y আরেকটা সলিউট, দুটো আলাদা সলিউট, কিন্তু এর সংখ্যা বা নাম্বার, এর সংখ্যা একই, x y এর সংখ্যা একই আছে, অর্থাৎ নাম্বার অফ মোল বা কণা সংখ্যা একই। নিয়ে দুটো দ্রবণ তৈরি করলে দেখা যাবে দুটো ক্ষেত্রেই যে স্ফুটনাঙ্কের উন্নয়ন হবে, এই দুটো দ্রবণের ক্ষেত্রেই এটা নিয়ে যখন সলিউশন তৈরি হয়ে যাবে, এই দুটো সলিউশনের কি হবে? স্ফুটনাঙ্কের উন্নয়ন সমান হবে। এই হচ্ছে রাউল্টের সূত্র 1 আর 2, দুটো সূত্র আছে। এবার রাউল্টের সূত্রের লিমিটেশন আছে। এর লিমিটেশন কি? লিমিটেশন হচ্ছে কেবলমাত্র লঘু দ্রবণের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য,
আর কি যে সলিউট ব্যবহার করব অর্থাৎ দ্রাবক ব্যবহার করব সেই দ্রাবকটা অনুদ্বায়ী, অতড়িৎ বিশ্লেষ্য এবং অসংযোজিত হতে হবে। এইরকম ক্ষেত্রে রাউটের সূত্র প্রযোজ্য। এবার দেখো ব্যবহার করেছিলাম এই কেবি কে আরেকটা কথা বলে কি ইউবিলোস্কোপিক কনস্ট্যান্ট। এই কেবি ডেফিনিশন কি হবে? তো রাউটের সূত্র কি ছিল? ডেল টিবি সমান কেবি ইনটু এম। তাহলে এম ইকুয়াল টু 1 হলে তাহলে কি হবে? কেবি সমান ডেল টিবি। অর্থাৎ কোন সলিউশনের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, যদি তার মোলারিটি 1 হয়, 1 মোলার সলিউশনের ক্ষেত্রে, তাহলে তার এলিভেশন অফ বয়লিং পয়েন্ট অর্থাৎ দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়নই হচ্ছে তার কেবি। এবার কেবি ডেফিনিশন কিভাবে বলতে পারি? যে দেখো মোলারিটি মানে কি 1000 গ্রাম সলভেন্টে 1 গ্রাম বা 1 মোল ডিজলভ থাকবে সলিউট। তাহলে 1000 গ্রাম দ্রাবকে 1 গ্রাম দ্রাবক, যে দ্রাবক কি হবে অনুদ্বায়ী, অতড়িৎ বিশ্লেষ্য আর অসংযোজিত, এইরকম টাইপের কোনো কঠিন দ্রাবক দ্রবীভূত থাকলে তার দ্রবণের যে স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটবে সেটাই হচ্ছে তার কেবি, বা যে পরিমাণ স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটবে তাকেই তার কেবি বলে। যেমন জলের ক্ষেত্রে আছে, এর ইউনিট কি হবে? এর ইউনিট হবে, তাহলে সমীকরণটা দেখো কেবি ইকুয়াল টু কি লেখা যায়? কেবি ইকুয়াল টু ডেল টিবি বাই এম। আচ্ছা ডেল টিবি মানে কি টেম্পারেচারের ইউনিট কি? ডিগ্রি। তাহলে ডিগ্রি বাই মোলারিটি মানে কি? কেজি পার মোল। তাহলে ডিগ্রি কেজি। আচ্ছা এবার এখানটা কেজি পার মোল না, মোল পার কেজি। তাহলে মোল পার কেজি হলে তাহলে মোলটা কি হবে? ইনভার্স থাকবে, কেজিটা উপরে উঠে যাবে, তাহলে কেজি মোল ইনভার্স। এই হচ্ছে ইউনিট, বা ডিগ্রি পার মোলারিটিও বলতে পারি। এই হলো ইউনিট। এবার কেবি, এটাকে যদি প্রকাশ করা হয় কি লেখা যায়? কেবি হচ্ছে আর টিবি স্কয়ার বাই 1000 ইনটু এলভি। এটা হচ্ছে যে লিকুইড ধরবো মানে যে সলভেন্ট ধরবো তার লিন তাপের পরিমাণ, লেটেন্ট হিট অফ ভেপারাইজেশন, ভি ফর ভেপারাইজেশন। আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টিবি হচ্ছে বয়লিং টেম্পারেচার সলভেন্টের ক্ষেত্রে, সলভেন্টের এটা, আর এও সলভেন্টের। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা গেল, কেবির মান দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে, কিন্তু দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, নির্ভর করে না। কেন জিনিসটা কি? দেখো এখানে সমীকরণেই বোঝা যাচ্ছে যে এই সমীকরণে যা আছে সবগুলোই দ্রাবের জিনিসগুলো আছে, কিন্তু দ্রাবকের জিনিসগুলো আছে, দ্রাবের কোনো জিনিস নেই। অর্থাৎ সলভেন্টের উপর ডিপেন্ড করলো, সলিউটের উপর কোনোভাবে ডিপেন্ড করলো না। এই হচ্ছে ইউবিলোস্কোপিক কনস্ট্যান্ট। জলের ক্ষেত্রে কেবির মান হচ্ছে 0.515, আর ইউনিটটা যা থাকবে একই ইউনিট। এটা বলতে কি বোঝায়? 1000 গ্রাম জল নেব, 1000 গ্রাম জল নিয়ে এই জলে 1 গ্রাম অনুপরিমাণ কোনো অনুদ্বায়ী, অতড়িৎ বিশ্লেষ্য বা অসংযোজিত কোনো কঠিন দ্রাবক যদি যোগ করি, তাহলে অসংযোজিত, অতড়িৎ বিশ্লেষ্য, অনুদ্বায়ী হবে। অনুদ্বায়ী কোনো কঠিন দ্রাবক যোগ করলে তার যে দ্রবণের স্ফুটনাঙ্কটা তখন কি হবে? ওই বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি, সেখান থেকে বেড়ে কি হবে? 100.515 হবে, বা দ্রবণের স্ফুটনাঙ্কটা বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা 0.515 বৃদ্ধি পাবে। একটা জিনিস দেখো, এখান থেকে আণবিক ভর নির্ণয় করা যায়, মানে যে রাউটের সূত্র থেকে। এটা কিভাবে নির্ণয় করা যায়? দেখো প্রথমে আমরা জানি কি ডেল টি এফ সমান এফ নয়, এখানে বি, বয়লিং এর জন্য বি, এম ইনটু কে বি, অর ডেল টিবি ইকুয়াল টু এম। এম মানে কি? এম মোলারিটি। সমীকরণ কি ছিল?
মোলারিটি সমীকরণ ছিল কি W2 ইন্টু 1000 বাই W1 গুণিতক M2। W2 হচ্ছে তোমার সলিউট অর্থাৎ দ্রাবের ওজন, এটা হচ্ছে দ্রাবকের ওজন, আর এটা হচ্ছে দ্রাবের আণবিক ভর M2 আর ইন্টু 1000 গুণিতক KB। তাহলে এখান থেকে M2 এর মান আমরা বের করতে পারবো। M2 সমান কি হবে W2 ইন্টু 1000 বাই W1 গুণিতক ডেল TB ইন্টু KB। এই সমীকরণ ধরে M2 এর মান আমরা নির্ণয় করতে পারবো। এখানে আরেকটা জিনিস, এই যে বলা হচ্ছে যে KB বলে, KB এরও একটা সমীকরণ হয়, KB ইকুয়াল টু কি হবে W 1000 RTFS T, এখানে বয়েলিং বি RTB স্কয়ার ইনটু 1000 গুণিতক L। এবার দেখো এটা সেটা F হয়েছিল, এটা V ভেপারাইজেশন হচ্ছে, তাহলে LV অর আচ্ছা এইখানটায় এটাও লেখা যায় বা HV এনথালপি দিয়েও লেখা যায়, অর্থাৎ লিনতাপ দিয়েও লেখা যায় বা এনথালপি দিয়ে ওটা লেখা যায়। এবার এই হলো মোটামুটি কেবির সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেই অংশ। আরেকটা জিনিস, এই কেবির মান কিসের উপর নির্ভর করবে? কিন্তু দেখো এখানে কোনো দ্রাবের কোনো প্রশ্ন নেই, আছে কি এলভিটা মানে দ্রাবকের জন্য, তাহলে দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করবে, দ্রাবকের প্রকৃতির উপর, কিন্তু দ্রাবের প্রকৃতির উপর নয়, দ্রাবের প্রকৃতির উপর নয়। এবার এই অংশে এই সমীকরণগুলো দিয়ে ম্যাথ করতে হয়, এই চ্যাপ্টারটা কমপ্লিট হলে তবেই ম্যাথগুলো একসঙ্গে করাবো।